আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের যে কোণ বেধে ত্রিভুজের যে অংশটা ছিল, আমরা বেসিক্যালি কোণ সংক্রান্ত যা যা ছিল সেগুলো আমরা দেখেছিলাম। ত্রিভুজের বিভিন্ন ধরনের শর্ত দেখেছিলাম, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এইগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেখানে যাব আর কি, আমরা মেবি লাস্ট দিন হচ্ছে এই যে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তর্কেন্দ্র এগুলো দেখেছিলাম। ঠিক আছে? তো আমরা ভরকেন্দ্রের কথা বলেছিলাম যে ভরকেন্দ্রটা যেটা আসছে এটাকে আবার একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সমবিন্দু। ভরকেন্দ্রটা হচ্ছে, এটাকে আমরা সমবিন্দু ডাকি। কখন ডাকি? যখন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্রটা এমন একটা পয়েন্টে আসে, তো ওই পয়েন্টটাকে আমরা সমবিন্দু বলি। কেন বলি? কারণ হচ্ছে সমবিন্দু হচ্ছে যদি অনেকগুলো রেখা যদি এক জায়গায় ইন্টারসেক্ট করে, অনেকগুলো রেখা যদি একটা জায়গাতে ইন্টারসেক্ট করে, তখন সেটাকে বলা হয় সমবিন্দু। তো আমরা বলতে পারি যেখানে ভরকেন্দ্র আসবে সেটাই হচ্ছে সমবিন্দু হবে। ওকে, এখন আমরা আমাদের আজকের অংশে যাব। আমরা মেবি এখানে এই অংশটা করিনি। আমরা আজকে যাব হচ্ছে কোণ বেধের ত্রিভুজ। ঠিক আছে তো না? আমি আবু বকর সিদ্দিক ভাই, আমি ঠিক জায়গায় আছি না? আমরা এখান থেকে তো পড়বো। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আ ত্রিভুজ ত্রিভুজ পড়েছিলাম, জি স্যার, কোণ ঠিক বেধের আছে ত্রিভুজ। স্যার। আজকে ঠিক কোন আছে, বেদে ওকে, পড়বো স্যার? ওকে, ওকে, জি থ্যাংক স্যার। ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে শুরু করি। আমাদের এখানে যে অংশটা আছে কোণ বেধের ত্রিভুজ, সেখানে আমরা হচ্ছে ত্রিভুজকে প্রধানত ৩ টা ক্যাটেগরিতে ভাগ করি। কোণ বেধের ত্রিভুজ যেটা আছে সেটাকে আমরা প্রধানত ৩ টা ক্যাটেগরিতে ভাগ করি। তো এই যে ৩ টা ক্যাটেগরি, তার মধ্যে একটা হচ্ছে সূক্ষ্মকোণী, আরেকটা হচ্ছে স্থূলকোণী, আরেকটা হচ্ছে সমকোণী। তো এখন আমরা প্রথমে এই যে ত্রিভুজগুলো আছে, এই ত্রিভুজগুলোর একটু বৈশিষ্ট্য দেখব। তারপর হচ্ছে আমরা যাব। কারণ এইগুলো দেখলে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু দেখি। প্রথমে যে আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এইখানের বৈশিষ্ট্য হচ্ছে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে গেলে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে। যদি কোনো কারণে একটা কোণ সূক্ষ্মকোণ হয়, বাকির ২ টা কোণের দেখা গেল যেকোনো একটা কোণ স্থূলকোণ হলো, তখন সেটা সূক্ষ্মকোণ হবে না। সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজ হতে গেলে কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ হতে হবে। এটা মনে রাখতে হবে। তো আমরা এই যে ত্রিভুজটা দেখতে পেলাম, এখানে কিছু বৈশিষ্ট্য, সেটা তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটা কোণই হবে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ মানে আমরা জানি প্রত্যেকটা কোণ হবে ৯০ ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা যদি বলি কোণ এ, কোণ বি, কোণ সি ইজ লেস দেন 90 ডিগ্রি, তাহলে এই প্রত্যেকটা কোণ হচ্ছে ৯০ এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা কোণ হবে ৯০ ডিগ্রির চেয়ে ছোট। আর ক্ষেত্রফল যদি বলি, তো এইখানের আলাদা করে কোনো ক্ষেত্রফল নাই। আলাদা করে ক্ষেত্রফল নাই। নরমালি যে ত্রিভুজের যে ক্ষেত্রফল থাকে, ক্ষেত্রফলটাকে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। জাস্ট এটা দিয়ে আমরা এখানে ম্যাথ করব, কারণ এখানে অন্য কোনো সূত্র এপ্লাই করার সুযোগ নেই। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, নরমাল ত্রিভুজের যে সূত্র। অর্থাৎ যদি ভূমি দেয়া থাকে, উচ্চতা দেয়া থাকে, তাহলে আমরা কি করব? ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, এগুলোর ম্যাথ সামনে আসবে। আমরা জাস্ট এটা একটু ধারণা নিয়ে রাখি। তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো দেখেন, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, আর অন্য ২ টা কোণ সূক্ষ্মকোণ হবে, অটোমেটিক্যালি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের ৩ টা অন্তঃস্থ কোণের সমষ্টি, মানে ৩ টা ভিতরে যে কোণটা আছে বা ৩ টা কোণ যদি আমরা যোগ করি, সেটা হয় ১৮০ ডিগ্রি। তাহলে তার মধ্যে যদি একটা কোণ স্থূলকোণ হয়ে যায়, স্থূলকোণ হওয়া মানে কি ৯০ ডিগ্রির চেয়ে বড় হবে। তো একটা কোণ যদি ৯০ ডিগ্রির চেয়ে বড় হয়, ধরেন ৯১ ডিগ্রি, তাহলে বাকি ২ টা কোণ মিলে সর্বোচ্চ হতে পারবে ৮৯ ডিগ্রি। আমরা ধরলাম ৩ টা কোণ হচ্ছে ১৮০, তার মধ্যে একটা কোণ ধরলাম যে স্থূলকোণ হলে মিনিমাম তো ৯১ ডিগ্রি হবে। মিনিমাম ৯১ ডিগ্রি হবে। তো তাহলে এই একটা যদি ৯১ ডিগ্রি হয়, তো বাকি যে ২ টা কোণ আছে সেটা সর্বোচ্চ হতে পারবে ৮৯ ডিগ্রি। কারণ ১৮০ থেকে ৯১ চলে গেলে থাকে ৮৯ ডিগ্রি। তো এখন আমি যদি ধরি যে এইটা স্থূলকোণ, তখন কিন্তু বাকি ২ টা আপনি চাইলেও স্থূলকোণ বানাতে পারবেন না। বাকি ২ টা অটোমেটিক সূক্ষ্মকোণ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এখানের একটা কোণ হবে স্থূলকোণ। স্থূলকোণ মানে কি আমরা পড়েছিলাম ৯০ ডিগ্রির চেয়ে বড় কিন্তু ১৮০ র চেয়ে ছোট। তো আমাদের চিত্রে যে কোণটা দেখতে পাচ্ছিলাম সেটা অবশ্যই একটা স্থূলকোণ, যেটা ৯০ ডিগ্রির চেয়ে বড় ছিল আর ১৮০ র চেয়ে ছোট। আর ক্ষেত্রফলের বিষয়টা নরমাল ত্রিভুজের মতোই, এখানে ক্ষেত্রফলের আলাদা কোনো সূত্র নাই। এটা হচ্ছে যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে, তাহলে আমরা যে সূত্রটা আছে ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারি।
তো আমরা দেখলাম সূক্ষ্মকোণী আর স্থূলকোণী যে ত্রিভুজ আছে সেখান থেকে যদি ক্ষেত্রফল বের করতে দেওয়া হয়, সেক্ষেত্রে ভূমি আর উচ্চতার মানটা দিয়ে দিবে। তো এখান থেকে ম্যাথ আসে না। ক্ষেত্রফলে ম্যাথ খুব বেশি আসে না। কারণ এখানে ম্যাথ দিতে গেলে সিম্পলি শুধু আপনার যে আ ভূমি আর উচ্চতা আছে সেটা দিয়ে ম্যাথ দিতে হবে। তো এই ধরনের ম্যাথ আসলে কেমন দিতে পারে আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো এখানে একটা সিম্পল ম্যাথ আছে। বলা আছে একটি ত্রিভুজের ভূমি দেয়া আছে ১২ সেন্টিমিটার, উচ্চতা ৪ সেন্টিমিটার। এখানে কিন্তু সূক্ষ্মকোণী, স্থূলকোণী বলা নাই। হ্যাঁ? বলা নাই কারণ এখানে বলে কোন লাভ নাই। কারণ বলা থাকলেও যে আলাদা কিছু হবে এমন না। তো জাস্ট সিম্পল একটা ত্রিভুজ আমরা চিন্তা করি। ত্রিভুজের দেয়া আছে ভূমি ১২ সেন্টিমিটার। আর হচ্ছে আর দেয়া আছে উচ্চতা ৪ সেন্টিমিটার। তাহলে এখানে যদি ভূমি ১২ সেন্টিমিটার হয়, আর উচ্চতা যদি ৪ সেন্টিমিটার হয়, উচ্চতাটা আমরা নিয়ে নিই। উচ্চতা আমরা জানি কি হয়? যেখানে ৯০ ডিগ্রি লম্ব সেখানে উচ্চতাটা হবে। তো এখানে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? সিম্পল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সিম্পল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে আ যদি আমরা এখানে সূত্রটা লিখি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমির মান এখানে দেয়া আছে ১২ সেন্টিমিটার। ভূমির মান দেয়া আছে ১২ সেন্টিমিটার। উচ্চতা দেয়া আছে ৪ সেন্টিমিটার। আমরা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা সিম্পলি ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো এখানে উচ্চতা দেয়া ছিল ৪ সেন্টিমিটার, উচ্চতা দেয়া ছিল ৪ সেন্টিমিটার আর ভূমি দেয়া ছিল হচ্ছে ১২ সেন্টিমিটার। তো এখান থেকে আলাদা কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কারণ এখান থেকে প্রশ্ন আসেও না খুব বেশি। জাস্ট আমরা এটা দেখে রাখলাম। তো এখান থেকে যদি আমরা এটা কেটে দেই তাহলে ৪২৪ চলে আসতেছে। ২৪ বর্গ সেন্টিমিটার। যেহেতু প্রশ্নে বলা আছে ভূমি সেন্টিমিটার, উচ্চতা সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে ২৪ বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমরা এখন যেখানে যাব সমকোণী ত্রিভুজ সেটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। অ্যা সূক্ষ্মকোণী, স্থূলকোণী থেকে তেমন কিছু আসে না পরীক্ষায়। যা আসে সবকিছু হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে। কারণ এই সমকোণী ত্রিভুজটা পরবর্তীতে আপনারা দেখবেন এটা বৃত্তের মধ্যে এপ্লাই হবে, চতুর্ভুজের মধ্যে এপ্লাই হবে। তো পরীক্ষায় যদি প্রশ্ন করে সমকোণী ত্রিভুজের বাইরে যাওয়ার সুযোগ আসলে নাই। কারণ এখানে এটা সবকিছুর সাথে কানেক্টেড। তো আমাদের এখন যে টপিকটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের টার্গেট। এটা নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো আজকে। তো এই যে সমকোণী ত্রিভুজ আছে আমরা নাম শুনে বুঝতে পারছি এর মধ্যে সমকোণ আছে। এর মধ্যে সমকোণ আছে। যদি কোন একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাহলে অন্য কোন কোণ আর সমকোণ হতে পারবে না। কারণ আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০। সেখান থেকে যদি ৯০ বাদ যায়, ৯০ বাদ গেলে তাহলে বাকি ২ টা কোণ মিলে সর্বোচ্চ কত হবে? ৯০ হতে পারবে। তাহলে বাকি ২ টা কোণ মিলে যেহেতু ৯০ ডিগ্রি তার মানে একটা ৯০ হলে অন্য একটা কোণ ৯০ ডিগ্রি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা বলতে পারি কি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হবে সমকোণ। তাহলে একটা কোণ সমকোণ হলে অবশ্যই অন্য ২ টা কোণ সূক্ষ্মকোণ হবে। কেন হবে? কারণ একটা যদি ৯০ ডিগ্রি হয় তাহলে বাকি ২ টা কোণ মিলে হবে ৯০ ডিগ্রি। কারণ ৩ টা মিলে তো ১৮০ হতে হবে। তো বাকি ২ টা কোণ মিলে যদি ৯০ ডিগ্রি হয় তাহলে তো সূক্ষ্মকোণী ছাড়া কোনো উপায় নেই। কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে ৯০ ডিগ্রির চেয়ে ছোট। তো এইখানে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ থাকলে সেখানে একটা অতিভুজ থাকবে, একটা ভূমি থাকবে, একটা লম্ব থাকবে। তো যেখানে সমকোণ থাকবে, সমকোণের সাথে লম্ব আর ভূমিটা থাকে। যেখানে সমকোণ থাকবে, সমকোণের সাথে থাকবে লম্ব আর ভূমি। তাহলে সমকোণের সাথে লম্ব ভূমি থাকলে আপনি নিচেরটাকে লম্ব ধরতে পারবেন বা ভূমি ধরতে পারবেন, উপরেরটাকে লম্ব বা ভূমি ধরতে পারবেন। এটা ডিপেন্ড করবে প্রশ্নে আপনাকে কিভাবে দিয়ে দিয়েছে। প্রশ্নে যেটা বলেছে সেভাবে আমরা ফলো করব। আর প্রশ্নে বলা না থাকলে, ডিরেক্টলি উল্লেখ না থাকলে আমরা এই নিচেরটাকে লম্ব ধরতে পারবো, উপরেরটাকেও লম্ব ধরতে পারবো। অথবা নিচেরটাকে ভূমি ধরতে পারবো, উপরেরটাকে ভূমি ধরতে পারবো। একটা যদি ভূমি ধরি সাথে আরেকটা লম্ব হবে। একটা লম্ব ধরলে সাথে আরেকটা ভূমি হবে। তাহলে এই যে সমকোণের বিপরীত যে কোণটা আছে সেটা কি হবে? সবসময় অতিভুজ হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা আছে, সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটা কি হবে? অতিভুজ হবে। আর সমকোণের সাথে ২ টা বাহু হবে লম্ব না হলে ভূমি। তো এখান থেকে যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে আমি এতক্ষণ যা বলছিলাম তার মধ্যে যেখানে প্রত্যেকটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হবে, সমকোণ হবে। একটি কোণ হবে সমকোণ আর বাকি ২ টা কোণ হবে সূক্ষ্মকোণ। একটি কোণ হবে সমকোণ আর বাকি ২ টা কোণ হবে সূক্ষ্মকোণ। আর ক্ষেত্রফলের সূত্র কি? এখানেও আলাদা করে ক্ষেত্রফলের সূত্র নাই। সূত্র হচ্ছে আগের মতোই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এটাকে একটু ভেঙে লেখা হয়েছে হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তো এই যে সূত্রটার কথা এখানে বলা আছে, হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তো এইটা জাস্ট আমরা যদি একটু আ খেয়াল করতে পারি তাহলে আমাদের জন্য কি হবে? আমাদের ম্যাথ গুলো একটু তাড়াতাড়ি করা যাবে। তো দেখেন হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল অর্থ কি দাঁড়াচ্ছে? তো যদি আমরা এখানে সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে সমকোণের সাথে যে ২ টা বাহু আছে সেই ২ টার কথা বলা হচ্ছে। অর্থাৎ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটাকেই জাস্ট একটু ঘুরিয়ে লেখা হয়েছে। তো এইখানে যে বাহুটা আছে এটা কি ভূমি, এখানে বাহুটা কি উচ্চতা। এটাকে আমরা বলছি
হাফ ইন্টু ভূমি উচ্চতা, এটাকে আমরা বলছি। পাশাপাশি এটাকে আমরা বলতে পারছি কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এই সমকোণের সাথে বাহু দুইটা কোনটা? ভূমি আর হচ্ছে উচ্চতা। তো এই উপরের সূত্রটা যদি আমরা একটু মনে রাখি, মানে এভাবে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্রগুলো ইজিলি বের হয়ে যাবে, মানগুলো ইজিলি বের হয়ে যাবে। এটা নিয়ে আমরা একটু পরে আরো কথা বলবো। আর সব ত্রিভুজের পরিসীমা তো একটাই। পরিসীমা একটাই। একটু আগে যে সূক্ষ্মকোণে ছিল, স্থূলকোণে ছিল, সব জায়গায় কি পরিসীমা একই রকম। যদি আমরা ৩ টা বাহু জানি, ৩ টা বাহু যোগ করে দিলে পরিসীমা। আর এই পরিসীমাকে যদি আমরা অর্ধেক করে দিই সেটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। কি বললাম? সব ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ৩ টা বাহুর যোগফল। আর অর্ধ পরিসীমা হচ্ছে যদি আমরা এই পরিসীমাটাকে অর্ধেক করে দিই তখন সেটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। আর হচ্ছে সবার শেষে যে বিষয়টা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে অতিভুজের যে বিষয়টা। অর্থাৎ অতিভুজ বের করার জন্য আমরা জানি এই অতিভুজটা বের করার জন্য পিথাগোরাসের সূত্র ছিল। তো সূত্রটা আমরা সবাই জানি যে পিথাগোরাসের যে সূত্র আছে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা যেকোনো একটা মান বের করে নিতে পারি। ধরেন আপনাকে অতিভুজ দেয়নি, আপনাকে বলেছে লম্ব এত আর ভূমি এত। তাহলে সেখান থেকে কিন্তু আমরা অতিভুজটা বের করে নিতে পারি। অর্থাৎ যদি আপনাকে বলে লম্ব হচ্ছে, ধরেন বলা আছে লম্ব হচ্ছে ৩ আর ভূমি হচ্ছে ৪, অতিভুজ কত? তো যদি আমরা এখানে ৩ বসাই হবে ৩ স্কয়ার, আর যদি ভূমি বসাই ৪, ৪ স্কয়ার, ৪ স্কয়ার হচ্ছে ১৬ আর ৩ স্কয়ার হচ্ছে ৯। ১৬ আর ৯ হচ্ছে ২৫। তাহলে আমরা পেলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল ২৫। ৫। কিন্তু আমার তো অতিভুজের মানটা বের করতে হবে। তো অতিভুজের মানটা বের করার জন্য আমরা এই স্কয়ারটাকে যদি ডান পাশে পাঠিয়ে দেই, তখন সেটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তখন সেটা হয়ে যাবে রুট। আর রুট হয়ে গেলে তখন আমরা কি করব? উপরে রুট করে দিব। তাহলে এই যে সূত্রটা হচ্ছে আমাদের, যদি এখান থেকে যদি আমাদের একটা মান আননোন থাকে, ধরেন অতিভুজের মান দেয়া নাই, আমরা এখান থেকে অতিভুজ বের করে নিতে পারবো। এর মান দেয়া নাই, মানে ধরেন লম্ব বা ভূমি যেকোনো একটা। তাহলে আমরা এখান থেকে কি এর এর মানটা বের করে নিতে পারবো। তখন আমরা সি আর বি এর মান বসাবো। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখান থেকে আমরা কি করতে পারি? যেকোনো একটা মান, আননোন মান বের করে নিতে পারি। যদি লম্ব আর ভূমি দেয়া থাকে অতিভুজ বের হয়ে যাবে। যদি লম্ব আর অতিভুজ দেয়া থাকে ভূমি বের হয়ে যাবে। যদি অতিভুজ আর ভূমি দেয়া থাকে লম্বটা বের হয়ে যাবে। তো আমরা সূত্রটা সবাই একটু লিখে রাখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই সূত্রটা দিয়ে আমাদের কি করতে হবে? যদি আমাদের অতিভুজ আমরা না পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করে নিব। তো এই জিনিসগুলো আমাদের আজকে অনেকবার প্র্যাকটিস হবে, কারণ একটু পরে আমরা যে ম্যাথ গুলো করতে যাব এখনই ম্যাথ শুরু করব। তো ম্যাথের মধ্যে এই জিনিসগুলো আবার আসবে। তাহলে আমি একটা সামারি টানি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যেটা আছে সেটার হচ্ছে ক্ষেত্রফল যদি আমরা বলি, তাহলে ডিরেক্ট আমরা বলতে পারি ভূমি ইনটু উচ্চতা ভাগ 2। দেখেন এখানে বলা ছিল সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল ভাগ ইনটু হাফ। তো এখানে সমকোণ সংলগ্ন বাহুদের গুণফলটা দেখেন ইনটু আছে, মানে উপরে আছে। আমরা যদি বলি যে ভূমি ইনটু উচ্চতা ভাগ 2, তাহলে কিন্তু ইজিলি ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো আমরা একটু আগে যে সূত্রটা করেছিলাম, একটা ম্যাথ করেছিলাম যে একটি ত্রিভুজের ভূমি ১২ সেন্টিমিটার, উচ্চতা ৪ সেন্টিমিটার। তো আমরা এখন থেকে এই ম্যাথটা, মানে জাস্ট আপনারা আমাকে ফলো করবেন। যে এই ম্যাথটা হচ্ছে আমরা কি করব? আমরা এখন থেকে এভাবে করব যে ভূমি দেয়া থাকলে, ত্রিভুজের ভূমি থাকলে আর উচ্চতা থাকলে, তাহলে সরাসরি হচ্ছে আমরা ভূমি আর উচ্চতা গুণ করে ২ দিয়ে ভাগ করে দিব। যদি এটা করি তার মানেও হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটাই দাঁড়াচ্ছে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই জিনিসটাকে আমরা কি লিখছি? আমরা লিখছি হচ্ছে ভূমি ইনটু উচ্চতা ভাগ 2। এটা করলে যেটা হচ্ছে আমাদের এই সূত্র লিখার ঝামেলা নাই। ডিরেক্ট আমরা অ্যান্সার বের করতে পারবো। কি লিখলাম? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দেখেন এখানে ৪ আর ১২ যেটা আছে এটা তো আসলে উপরেই, তাই না? এটা তো আসলে উপরেই। তাহলে আমরা লিখতে পারি ভূমি ইনটু উচ্চতা ভাগ 2। তাহলে আমরা যদি এই ম্যাথটা মুখামুখি করি, ভূমি ইনটু উচ্চতা মানে ১২ ইনটু হচ্ছে ৪, ৪ ১২ ৪৮, ৪৮ কে ২ দিয়ে ভাগ করলে হয় ২৪। ৪ ১২ ৪৮, এটাকে ২ দিয়ে ভাগ করলে হয় ২৪। ক্ষেত্রফল কিন্তু ২৪ হয়ে যাচ্ছে। একটু আগে যে ম্যাথটা আমরা করলাম এটা ছিল এটা। তো এটা করলে যেটা হবে, আমাদের এই ম্যাথ গুলো, এই সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করব? যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি কি করব? ক্ষেত্রফল বের করে নিব। তো এখান থেকে আমরা হচ্ছে, যেহেতু এখানে আমি বলেছিলাম যে একটা কোণ সমকোণ আর সাথের কোণ দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখান থেকে আমরা এই কোণ সংক্রান্ত কিছু ম্যাথ আসে সেগুলো আমরা একবার দেখব। তো ধরেন এখানে বলা আছে কোন ত্রিভুজের ২ টি কোণ হচ্ছে ১০ ডিগ্রি আর ৮০ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? এই ধরনের প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। বলা আছে একটি ত্রিভুজের ২ টা কোণের মধ্যে একটা হচ্ছে ১০ ডিগ্রি, হ্যাঁ? আরেকটা হচ্ছে ৮০ ডিগ্রি। একটা ১০ ডিগ্রি আরেকটা হচ্ছে ৮০ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে একটা যদি ১০ হয়, ধরেন আমি ধরলাম এটা হচ্ছে ১০।
আর এটা হচ্ছে 80। তো 10 আর 80 যোগ করলে কত হবে? 90 হবে। তাহলে এই দুইটা যদি 90 হয় তাহলে বাকি যে কোণটা আছে সেটা 90 না হয়ে যাবে না। অর্থাৎ এই দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে টোটাল হচ্ছে 180। তাহলে 180 থেকে 90 বাদ দিলে থাকবে শুধু 90। তার মানে অবশ্যই ওই কোণটা 90 না হয়ে পারবে না। 90 হতেই হবে। তো যদি কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। সেটা অবশ্যই কি হবে? এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বের করলাম কিভাবে? যে এখানে 10 আর 80 যোগ করে দেখলাম 90 ডিগ্রি। তাহলে ২ টা মিলে যদি 90 ডিগ্রি হয় তার মানে অবশ্যই ৩ নাম্বার কোণটা 90 ডিগ্রি হতেই হবে ১৮০ বানাতে গেলে। তাহলে 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে কোন একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখন দেখেন পরের অঙ্কটা। বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণের মাপ ২০ ডিগ্রি হলে তৃতীয় কোণের মাপ কত? বলা আছে একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণের মাপ ২০ ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? তো দেখেন কৌশলে আমরা ১ম এ এটাই বলতে পারি যে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোণের মান আমরা আগেই জানি। এটা হচ্ছে ৯০ ডিগ্রি। ১ম এ বলা আছে একটা সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণের মাপ। ১ম কোণের মাপ কিন্তু বলে নাই। কিন্তু যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে সেখানে ইঙ্গিত দিয়ে বলে দিয়েছে একটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণ ৯০ ডিগ্রি হতেই হবে। ৭০ ডিগ্রি। হ্যাঁ, তো এটা যদি ৯০ ডিগ্রি হয় তাহলে এটা যদি যেকোনো একটা কোণ যদি আমি ধরি ২০ ডিগ্রি তাহলে ১৮০ বানাতে গেলে আর কি লাগবে? যদি আমরা ওভাবেও না চিন্তা করি, আমরা জানি হচ্ছে এইখানের যে কোণটা আছে, অর্থাৎ এখানের যে কোণটা আছে আর এখানের যে কোণটা আছে ২ টা মিলে কত হইতে হবে? ৯০ হতে হবে। এটা যদি ৯০ হয় তাহলে বাকি ২ টা মিলে ৯০ হতে হবে। তাহলে এখানে যদি আমরা ৭০ ডিগ্রি ধরি, ৭০ যদি ধরি তাহলে দেখেন এই ২ টা মিলে ৯০ হয়ে যাচ্ছে। তাহলে এই ২ টা মিলে ৯০ ডিগ্রি, ৯০ থেকে ২০ বাদ দিলে থাকে হচ্ছে ৭০। তার মানে এই ৩ নাম্বার যে কোণটা এটা ৭০ হতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা দেখলাম যে একটা কোণ ৯০ ডিগ্রি হলে বাকি ২ টা কোণ মিলে হবে ৯০ ডিগ্রি। তাহলে যেহেতু একটা কোণের মান ২০ বলা আছে, তাহলে অবশ্যই অন্যটা ৭০ না হয়ে পারবে না। অন্যটা ৭০ হতেই হবে। তো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে কোণ নিয়ে প্রশ্ন করতে পারে। খুব একটা সিম্পল, একেবারে সিম্পল আমরা জাস্ট সমকোণী ত্রিভুজের যে একটা সমকোণ আছে, এই সিম্পল ফর্মুলাটা এপ্লাই করে এখান থেকে কোণটা বের করতে পারি। সহজ প্রশ্ন যদি আমরা এগুলো না জানি সেক্ষেত্রে আমাদের জন্য কনফিউশন তৈরি হতে পারে। ওকে, এরপরে আমরা দেখি সামনে আমাদের জন্য আর কি বিষয় আছে। তো আমি যেটা বলছিলাম আরকি যে আমাদের যে সমকোণী ত্রিভুজ আছে সেইখানে প্রত্যেকটা বাহু কোত্থেকে এসেছে? পিথাগোরাসের সূত্র থেকে। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি পিথাগোরাসের সূত্র না হয়, যদি এপ্লাই না হয়, তখন আমরা কি করতে পারবো? বলতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজ হতে গেলে পিথাগোরাসের সূত্রটা এপ্লাই হতেই হবে। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে আমার, যদি আমরা এরকম একটা ত্রিভুজ নেই এখানে, যেখানে অতিভুজ হচ্ছে ৫, অতিভুজ হচ্ছে ৫ আর লম্বার ভূমি দেয়া আছে ৩ আর ৪। এখন আমরা যদি এইখানের ত্রিভুজটা এভাবে না দিয়ে আপনাদের মুখে বলি যে একটা ত্রিভুজ আছে যে বাহু হচ্ছে একটা ৩, একটা ৪, একটা ৫। তাহলে এটা পিথাগোরাস হবে কিনা? তাহলে এটা হবে কিনা টেস্ট করার জন্য উপায় হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা এপ্লাই করা। উপায়টা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্রটা এপ্লাই করা। তাহলে অতিভুজ কোনটা হবে? সবসময় যেহেতু ধরেন আমাদের এই চিত্রটা নাই। আমাদের শুধু বড়টা। এই ৩, ৪, ৫ বাহুটা দেয়া আছে। তাহলে অতিভুজ হবে সবসময় বড় বাহুটা। অতিভুজ হবে সবসময় বড় বাহুটা। আর লম্বার ভূমি আপনি যেকোনো একটা ধরে নিলেই পারবেন। যদি আপনাকে বলে দেয় ৩ টা বাহু হচ্ছে ৩, ৪, ৫, ৩ টা বাহু হচ্ছে ৩, ৪, ৫, সবসময় অতিভুজ হবে বড় বাহুটা। এটা মনে রাখতে হবে। সবসময় অতিভুজ হচ্ছে বড় বাহুটা। আর লম্ব ভূমি যেকোনো একটা। মানে ৩ অথবা ৪। এখন আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই হয় কিনা। তো সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল, সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে এখানে ৫। তাহলে ৫ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার হচ্ছে ৩ ধরলাম আমি। আর ভূমি ধরলাম হচ্ছে ৪। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি বসাই তাহলে দেখেন ডান পাশ আর বাম পাশ সমান হয়ে যাবে। এভাবে এখানে 3k স্কয়ার করলে হয় ৯ আর 4k স্কয়ার করলে হয় ১৬। তো ৯ আর ১৬ ডান পাশে আসবে ২৫, বাম পাশেও আসতেছে ২৫। তাহলে দুপাশে আমরা পাচ্ছি হচ্ছে 25। 25 হলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের সূত্রটা এপ্লাই হয়েছে। তো এখন আমি এটা যাচাই করলাম। আপনাকে প্রশ্ন করতে পারে যে ৩, ৪, ৫ বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এই সমকোণী ত্রিভুজের সূত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা এপ্লাই করা যায় কিনা?
তো দেখেন এখান থেকে আরো ম্যাথ সামনে আসবে। চলে গেছে স্যার, স্ক্রিন চলে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ আনছি, এই যে আমার নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছিল হঠাৎ করে। ওকে, এখন মনে দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম, আমাদের এইখানে আমরা দেখলাম যে পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। তো যেহেতু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এরকম 3 4 5 3 4 5 যদি কোনো ত্রিভুজের বাহু থাকে, সেটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই হবে সমকোণী ত্রিভুজ। তো এইখানে আমরা এখান থেকে কয়েকটা বিষয় একটু সবাই নোট করি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বাহুগুলো একটা সূত্র মেনে চলে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বাহুগুলো একটা সূত্র মেনে চলে, তাই আমরা এখানে কিছু বাহু ফিক্সড মুখস্থ করে রাখবো। যদি মুখস্থ করে রাখি তখন আমাদের পরীক্ষাতে বের করতে হবে না। যেমন ধরেন কোথাও যদি আমি 3 আর 4 দেখি, তাহলে আমরা নিশ্চিত হব 3 নম্বর বাহুটা হবে 5। কোথাও যদি দেখি 3 আর 5, তাহলে আমরা নিশ্চিত হব আরেকটা বাহু 4। কোথাও যদি দেখি 4 আর 5, তাহলে আমরা এটা নিশ্চিত হব যে আরেকটা বাহু হচ্ছে 3। তো এইভাবে আমরা কি করতে পারি, এই বাহুগুলো জেনে আমরা কি করতে পারি, ম্যাথ গুলো করতে পারি। তো আমরা কিছু বাহুর মান মনে রাখবো। তো এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে করেছিলাম, যেটা আমি ওখানে হাতে লিখে দেখিয়েছি, যে আমরা হচ্ছে এখান থেকে যদি একটা মান হচ্ছে অতিভুজ যদি আমরা বের করতে চাই, তাহলে কি করব, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটা দিয়ে বের করে ফেলবো। তো এরকম অনেকগুলো বাহু আছে যেগুলো কি হবে, দেখলেই আমরা বলে দিব যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এইটা দিয়ে যদি আপনারা যদি এই বাহুগুলো ঠিক মতো মনে রাখতে পারেন, তাহলে আপনারা হচ্ছে জ্যামিতির বড় একটা অংশ আপনাদের শেষ হয়ে যাবে এবং আপনারা ম্যাথে আটকাবেন না, এবং ম্যাথের যে সময়টা সেটা বেঁচে যাবে। মানে আমাদের জ্যামিতি থেকে 3 নম্বরের প্রশ্ন আসে বিসিএস এ। তো 3 নম্বরের প্রশ্নের মধ্যে আপনি 2 নম্বরই মোটামুটি পার পেয়ে যেতে পারবেন যদি এই বাহুগুলো ভালো করে মনে রাখেন। তো দেখেন আমরা একটা অলরেডি দেখে ফেলেছি, একটা হচ্ছে 3 4 5, একটা হচ্ছে 3 4 5। সবাই একটু বাহুগুলো লিখবেন, আমি একটু সিরিয়ালটা বলে দিই কিভাবে লিখতে হবে। তো 3 4 5 এটা হচ্ছে একটা বাহু, ঠিক আছে। তো 3 4 5 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, আমরা জানি অনুপাতের সময় যদি সবগুলোর সাথে একই জিনিস গুণ করি, তাহলে অনুপাতটা চেঞ্জ হয় না। তো আমি কি করলাম, 3 4 5 এই সবগুলোর সাথে 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখেন 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 3 দুগুণে 6, কি হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে, অর্থাৎ আমরা যদি সবগুলোর সাথে 2 গুণ করি, 3 দুগুণে 6, 6 হচ্ছে। তারপর হচ্ছে 4 দুগুণে 8 হচ্ছে, 4 দুগুণে 8। তারপর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে এইখানে আমরা আবার একটা নতুন বাহু পেলাম 6 আর 10। তার মানে আমরা বলতে পারি যেহেতু এটা 3 4 5 থেকে এসেছে, এইটাও সমকোণী ত্রিভুজের 3টা বাহু। আবার যদি আমরা এটাকে 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজের 3টা বাহু পাচ্ছি। আবার যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি 12 16 20। যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 4 5 20, 5 5 25, 15 20 25। তো এই যে বাহুগুলো আছে 6 আর 10, তারপর হচ্ছে 9 12 15, 12 16 20, এগুলো খুব বেশি কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে 3 4 5, সাথে হচ্ছে 6 আর 10, 9 12 15 আর 12 16 20, এইগুলো ভালো করে মুখস্থ রাখবো। 3 4 5 মনে রাখলে চলে, সাথে আমরা এগুলো মনে রাখবো যেহেতু এগুলো আমাদের কাজে লাগবে। তারপর আছে 5 12 13, এটা এখনই মুখস্থ করে ফেলতে হবে, এখন বসে ক্লাসে মুখস্থ করে ফেলতে হবে। 5 12 13 হচ্ছে এর বাইরে। যদি আমরা দেখতে চাই যে 5 12 13 কিভাবে সমকোণী ত্রিভুজের বাহুগুলো হবে, তো দেখার জন্য আমরা হিসাব করতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় কিনা। তো দেখেন 13 কে স্কয়ার করলে হয় 169, আমরা জানি 13 কে স্কয়ার করলে হয় 169, 13 কে স্কয়ার করলে হয় 169। তাহলে এখানে পেলাম হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল 169। তো লম্ব স্কয়ারটা কি হবে, লম্ব এখানে 5 আছে, এটাকে স্কয়ার করলে হবে 25। আর এখানে ভূমি আছে 12, 12 কে স্কয়ার করলে হবে 144। 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে হবে 169। তো দেখেন আমাদের লেফট সাইড ছিল 169, রাইট সাইডে আমরা পেয়ে গেলাম 169। তার মানে এই বাহুগুলো ঠিক আছে। আবার পরের বাহুটা হচ্ছে 8 15 17। তো এইটাকে যদি আমরা টেস্ট করি, 17 কে স্কয়ার করলে হয় 289, 17 কে স্কয়ার করলে হয় 289, 15 কে স্কয়ার করলে হয় 225, 8 কে স্কয়ার করলে হয় 64। তাহলে 225 আর 64 যোগ করলে হয় 289, 225 আর 64 যোগ করলে হয় 289। তার মানে লেফট সাইড রাইট সাইড ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পারি, হ্যাঁ 25 স্কয়ার ইকুয়াল হচ্ছে 625। তো এখানে 7 স্কয়ার হচ্ছে 49, তারপর 24 স্কয়ার কত, 476। তো 476 না 576, তো 576 আর হচ্ছে এখানে 49, যদি আমরা এখানে যোগ করি তাহলে হবে 625। কি বললাম, 25 স্কয়ার হচ্ছে 625,
আর 24 স্কয়ার হচ্ছে 576, 7 স্কয়ার হচ্ছে 49। তাহলে এই 576 আর 49 যোগ করলে হবে 625। তার মানে এই বাহুটাও আমাদের মনে রাখতে হবে। অন্তত পারেন আর না পারেন এইটুক পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত এই বাহুগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি কি ছিল? 3 4 5, 3 4 5, 6 8 10, 9 12, 15, 12 16 20। তার পাশাপাশি মনে রাখতে হবে 5 12 13, 8 15 17, 7 24 25। যদি আমরা এইগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের লাভটা হবে কি? আমাদের হচ্ছে অতিভুজটা বের করে নিতে হবে না, লম্ব বের করতে হবে না, ভূমি বের করতে হবে না। আপনি কোথাও যদি দেখেন 8 আর 15 আছে, আপনি নিশ্চিত হয়ে বলে দিবেন এই বা ত্রিভুজের অতিভুজ 17 না হয়ে যাবে না। কোথাও আপনি দেখলেন 8 আর 15 আছে, তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এখানে অবশ্যই অবশ্যই অতিভুজটা 17 হবে। আবার আপনি কোথাও দেখলেন হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর 13, তাহলে আপনি বুঝবেন যে লম্ব আর ভূমির কোনো একটা 5 হবে, লম্ব আর ভূমির কোনো একটা 5 হবে। তারপর যদি আপনাকে বলে এইভাবে প্রশ্ন করলো যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে 12 আর 13, কোন একটা ত্রিভুজের দুইটা বাহু 12 আর 13, ক্ষুদ্রতম বাহুটা কত? ক্ষুদ্রতম বাহুটা কত? তো বাহু বের করার কিন্তু কোনো সূত্র নাই। আপনি জাস্ট 12 আর 13 দেখে আপনি শিওর হলেন, ও আচ্ছা এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে যদি 12 আর 13 হয় তাহলে আরেকটা বাহু আমি মুখস্থ করেছিলাম 5, তাহলে ওইটা অবশ্যই 5 হবে। এইভাবে করে কি করবো আমরা মনে রাখবো। এই বাহুগুলো মনে থাকলে আমরা দেখবেন আজকে যে ম্যাথ গুলো করবো সেগুলো একেবারে ইজি হয়ে যাবে, আমাদের জন্য ম্যাথ গুলো করা খুব ইজি হয়ে যাবে। তাহলে আশা করি সবাই মুখস্থ করে নিয়েছেন। 3 4 5, 6 8 10, 5 12 13, তারপর হচ্ছে 8 15 17, 7 24 25। এগুলো মুখস্থ রাখলে আমাদের জন্য খুবই ভালো হবে, আমরা ম্যাথ গুলো ইজিলি করতে পারবো। তো আমরা কিছু ম্যাথ ট্রায়াল করে দেখি যে আমাদের এই সূত্রগুলো, এই যে বাহুগুলো সেগুলো কাজে আসে কিনা। তো দেখেন এখানে কিছু প্রশ্ন এসেছে, যেগুলো বিসিএস এসেছে এবং অনেক জায়গাতে এসেছে, অনেকবার এসেছে। তো এই যে প্রশ্নগুলো এসেছে, সেখানে আমরা প্রথম প্রশ্নটা দেখি। বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12 আর 16 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? কি বলা আছে? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12 আর 16 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তো যদি আমি বাহুগুলো মুখস্থ না জানি, বাহুগুলো যদি মুখস্থ না জানি তাহলে আমাকে বের করার উপায় কোনটা অ্যাপ্লাই করতে হবে? সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল, আমরা যেটা পড়েছিলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। কারণ প্রথমে বলা যায় সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ বলা থাকে আমরা কি করি? আমরা হচ্ছে যে এই সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজটা বের করার জন্য, অতিভুজটা বের করার জন্য আমরা কি করি? লিখি অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এখানে দেওয়া আছে 12, 12 স্কয়ার, আর ভূমি দেওয়া আছে হচ্ছে 16। মানে আমি লম্ব ভূমি যে কোনো একটা ইচ্ছা মতো ধরে নিলাম, কারণ অতিভুজ বাদে বাকি দুইটা আপনি ইচ্ছা মতো আগে পরে ধরতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো এখন দেখেন এখানে অসুবিধা কি? প্রথমে আপনাকে এগুলো স্কয়ার গুলো হিসেব করতে হবে। 12 12 হয় 144। যদি আপনার এগুলো মুখস্থ না থাকে, জানা না থাকে, তাহলে আপনাকে গুণ করে বের করতে হবে। তো গুণ করে বের করতে গেলে আপনার হচ্ছে কি হবে? সময় নষ্ট হবে, পাশাপাশি আপনার ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যত বেশি হিসাব করব ততই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 16 স্কয়ার করলে হয় 256। এখন হচ্ছে আমরা এটাকে যোগ করব। যোগ করলে কি হবে? আমরা বাকি মানটা পেয়ে যাব। তাহলে 256 আর 144 যোগ করলে হয় কত? 400। রুট ওভারকে যদি আমরা 400 করি, রুট ওভার 400 সমান হবে 20। রুট ওভার 400 করলে হয় 20। এখন যদি আমরা আমাদের আগের যে স্লাইডে আমরা দেখেছিলাম, আগের যে স্লাইড দেখেছিলাম সেই স্লাইডটা যদি ভালো করে দেখি, তাহলে দেখবেন আমরা এই বাহুটা আগেই পেয়েছিলাম যে এই যে 12 16 20, আমরা পেয়েছিলাম 12 16 20। এই বাহুটা আমরা ফিক্স জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি 16 আর 20 হয় আরেকটা হবে 12, একটা যদি 12 আর 16 হয় আরেকটা হবে 20, একটা যদি 12 আর 20 হয় আরেকটা হবে 16। এটা আমরা ফিক্স জানি। যদি জানি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না, তখন আপনি ইজিলি এই সূত্র দিয়ে বের করতে মানে হবে না আপনাকে। আপনি ইজিলি ডিরেক্ট বলতে পারবেন যে 12 আর 16 হলে আরেকটা অবশ্যই 20 হবে, বা 16 আর 20 হলে আরেকটা অবশ্যই 12 হবে। দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রিলিমিনারি ম্যাথ গুলো অ্যান্সার করে ফেলতে পারতেছি। তো সবাই আশা করি দেখতে পেরেছেন যে এই ধরনের ম্যাথ গুলো, সমকোণী ত্রিভুজের যে ম্যাথ গুলো আছে বাহুগুলো মনে রাখলে খুব ইজিলি এগুলো অ্যান্সার করা যায়। এখন আপনারা পরের ম্যাথটা করে ফেলেন সবাই। তো দেখেন এখানে বলা আছে সমকোণী ত্রিভুজের একটি মাঠের অতিভুজ হচ্ছে ভূমি। ভূমি অতিভুজ আর ভূমি হচ্ছে দেওয়া আছে অতিভুজ 13 আর ভূমি হচ্ছে 5। মাঠটির ক্ষেত্রফল কত? বলা আছে সমকোণী ত্রিভুজাকৃতি একটি মাঠের অতিভুজ কত? অতিভুজ দেওয়া আছে 13, ভূমি দেওয়া আছে 5, মাঠের ক্ষেত্রফল কত? তো প্রথম কথা হচ্ছে ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? লম্ব আর ভূমি লাগবে, অর্থাৎ ভূমি আর উচ্চতা লাগবে।
আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে সূত্র হচ্ছে ভূমি আর উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে আপনাকে বের করতে হবে ভূমি উচ্চতার দুইটা মান। তার মধ্যে একটা এখানে দেওয়া হচ্ছে ভূমি হচ্ছে ৫, উচ্চতা কত? যেহেতু সমকোণী ত্রিভুজ বলা আছে, আপনি চাইলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে বের করতে পারেন। কিন্তু যেহেতু আমরা আগে থেকে সচেতন, অলরেডি অ্যান্সার চলে এসেছে, কমেন্ট বক্সে এখানে অ্যান্সার দিয়েছে। যেহেতু আমরা আগে থেকে সচেতন, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর মাপ ফিক্সড ৫, ১২, ১৩। তখন কিন্তু আমাকে আর কষ্ট করে বের করতে হবে না। তখন আমি দেখলাম যে এখানে ৫, ১২, ১৩ আছে। তো ১৩টা কি হবে? অতিভুজ হবে, এটা বাদ। ১৩ হচ্ছে অতিভুজ, এটা প্রথমেই বাদ। আমরা সূত্রটা একটু আগে পড়েছিলাম যে লম্ব আর ভূমি বা ভূমি আর উচ্চতা যাই বলি না কেন, এটাকে হাফ করলেই কি হয়ে ক্ষেত্রফল চলে আসবে। তাহলে ৫, ১২, ৬০, এটাকে অর্ধেক করলে হয়ে যাবে ৩০। কি বললাম? যেহেতু অতিভুজ আমরা জানি যে এখানে অতিভুজ বাদ, ক্ষেত্রফল সূত্র কি বলেছিলাম? লম্ব আর ভূমি অথবা ভূমি আর উচ্চতা যেটাই বলি না কেন, ভূমি ইন্টু উচ্চতা ভাগ হচ্ছে 2। আমি বলেছিলাম এইভাবে ম্যাথটা করলে আমাদের জন্য খুব ইজি হবে। ভূমি ইন্টু উচ্চতা ভাগ হচ্ছে 2। অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন। তো এখানে ৫, ১২, ৬০, এটাকে অর্ধেক করতে হবে। আর উপস্থিতি আপনি ভুল করেছেন, অর্ধেক করতে হবে। অর্ধেক করলে ক্ষেত্রফল পাওয়া যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে এখানে ৫, হ্যাঁ ভূমি হচ্ছে এখানে ৫, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ১২, উচ্চতা হচ্ছে ১২। তাহলে ৫, ১২, ৬০, এটাকে যদি আমরা অর্ধেক করি, অর্ধেক করলে হয়ে যাবে ৩০। অ্যান্সার হচ্ছে ৩০। তো দেখেন, এইটুক জানা থাকলে তাহলে আপনাকে কি করতে হচ্ছে না, কষ্ট করে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে মান বের করা লাগছে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বের করতে গেলেই ভুলের সম্ভাবনা থাকে, আর ভুলগুলোই আমাদের অপশনগুলোতে দেয়া থাকে। যেগুলোতে ভুল করতে পারি আমরা, সেগুলো আমাদের অপশনে দেয়া থাকে। ওকে, এখন আমরা আরেকটা ভিন্ন ম্যাথ দেখি, এটা করতে পারি কিনা সবাই। বলা হচ্ছে একটি ১৩ মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। ১৩ মিটার লম্বা একটি মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে ৫ মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে? তাহলে দেখেন, যদি আমরা এটাকে চিত্র করি, অলরেডি একজন অ্যান্সার দিয়ে ফেলেছে। জাস্ট এত কিছু আমাদের চিন্তা করার দরকার নাই, কিন্তু সিম্পলি কিন্তু আমরা বলতে পারি যে ১৩ মিটার হলে ৫ মিটার হলে আরেকটা হবে ১২ মিটার। সিম্পলি কিন্তু আমরা এটাই বলতে পারি। কিন্তু আমরা যদি চিত্রটা আঁকি, তো বলা আছে ১৩ মিটার লম্বা একটি মই। তাহলে দেখেন এখানে যদি আমরা ১৩ মিটার লম্বা ছিল কি? ১৩ মিটার লম্বা একটি মই, হ্যাঁ ঠিক আছে। এই যে ১৩ মিটার লম্বা একটি মই একটা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা দেয়াল। দেয়ালটা হচ্ছে ধরেন ১২ মিটার আর মইটা হচ্ছে ১৩ মিটার। আর এই মইয়ের একটা প্রান্ত ভূমিতে কোথায় আছে? দেয়াল থেকে ৫ মিটার দূরে মাটি স্পর্শ করেছে। প্রশ্নে বলা ছিল ১৩ মিটার লম্বা একটি মই ১২ মিটার উঁচু একটা লম্বা দেয়ালের সাথে হেলান দিয়ে আছে। আর মইয়ের যে ভূমিটা বা মইয়ের যে প্রান্তটা, শেষ প্রান্তটা, সেটা দেয়াল থেকে ভূমিতে ৫ মিটার দূরে অবস্থান করছে। তো আমরা জানি যে ৫, ১২, ১৩ হলে বাহু ১২ ভাবে যাবে না। তার মানে আমরা প্রশ্নে দেখলাম ১৩ আর ৫, তাহলে অবশ্যই বাকি যে বাহুটা সেটা হচ্ছে ১২ হবে। তাহলে প্রশ্নটা কি ছিল? ১৩ মিটার লম্বা একটি মই দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত যদি দেয়াল থেকে ৫ মিটার দূরে হয়, তাহলে কি হবে? উচ্চতাটা অবশ্যই ১২ মিটার হবে। জাস্ট বাহুটা জানা থাকার কারণেই দেখেন আমরা কত ইজিলি ম্যাথটা করে ফেলতে পারলাম। ওকে, আমাদের স্যার ফার্স্ট ৪০ মিনিট শেষ। আমরা ৫ মিনিট পরে জয়েন করব। আপনার প্রশ্নটা ৫ মিনিট পরে নিব। কারণ এখনই ক্লাসটা কেটে যাবে। আপনার প্রশ্ন আমি শুনতে পারবো না, এমনি কেটে যাবে। তো আমরা ইনশাল্লাহ ৫ মিনিট পরে ৮টা ১৫-র আগে জয়েন করবো। ৮টা ১৫-তে আমি ক্লাস শুরু করবো আবার, ঠিক আছে? সবাই ইনশাল্লাহ জাস্ট ৩-৪ মিনিট ব্রেক নিয়ে, পানি টানি খেয়ে এসে ব্রেক নিয়ে ৮টা ১৫-তে আমরা আবার ক্লাসটা শুরু করবো। যেহেতু ৪০ মিনিটের লিমিটেশন আছে, এই ৪০ মিনিট পরে ক্লাসটা কেটে যায় আর কি। তো আমাদের ক্লাসটা কেটে যাবে, আপনারা হচ্ছে ৫ মিনিট পরে সবাই আবার জয়েন দেন।